আচ্ছা দেখো, আমরা এর আগের দিন ইলেকট্রোম্যাগনেটিজম শুরু করেছিলাম। তো তার মধ্যে অলরেডি আমরা কিছু পার্ট আলোচনা করেছি। তো সেটা একবার আমি কুইকলি রিভিশন করে দিচ্ছি, দিয়ে আমরা মেইন পার্টের মধ্যে চলে আসছি। তো এক্ষেত্রে আমরা যেটা করেছিলাম, যে বিজ্ঞানী ওরস্টেড তিনি বলেছেন যদি কোনো পরিবাহীর মধ্য দিয়ে কারেন্ট যায়, অর্থাৎ তড়িৎ যায়, সেক্ষেত্রে সেই পরিবাহীর চারপাশে একটা ম্যাগনেটিক ফিল্ড বা চুম্বক ক্ষেত্র তৈরি হয়। এই ম্যাগনেটিক ফিল্ড বা চুম্বক ক্ষেত্রে তৈরি হওয়ার জন্যই যদি তার পাশে আমরা কোনো চুম্বক শলাকাকে নিয়ে যাই, সেই চুম্বক শলাকার বিক্ষেপ ঘটবে। তো এটা কে বলেছেন? বিজ্ঞানী ওরস্টেড। কত সালে? 1820 সালে। তারপরে আমরা দেখেছিলাম চুম্বক শলাকার তো অভিমুখের পরিবর্তন ঘটবে, বাট অভিমুখের কোন দিকে পরিবর্তন ঘটবে? উত্তর মেরুর চুম্বক শলাকার উত্তর মেরুর বিক্ষেপ ঘটবে, সেটা কোন দিকে? তো সেটা জানার জন্য আমাদের প্রয়োজন হচ্ছে অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম। তো অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম অনুযায়ী আমরা জেনেছিলাম যদি কোনো ব্যক্তি পরিবাহী তারের উপর দিয়ে পরিবাহী তারের দিকে মুখ করে সাঁতার কাটে, তবে সেই ব্যক্তির বাম হাত যেদিকে ছড়িয়ে থাকবে ঠিক সেই দিকেই চুম্বক শলাকার উত্তর মেরুর বিক্ষেপ ঘটবে। নেক্সট আমরা পড়লাম যে কোনো একটা চুম্বক, সেই চুম্বক থেকে আমরা কতগুলো অদৃশ্য রেখা কল্পনা করেছিলাম, বক্ররেখা কল্পনা করেছিলাম। সেই রেখাগুলিকে আমরা বলবো চুম্বক বলরেখা। আমরা এটা দেখেছিলাম যে যে চুম্বকের ক্ষেত্রে চুম্বক বলরেখার সংখ্যা যত বেশি হবে, সেই চুম্বক তত বেশি শক্তিশালী হবে, তার আকর্ষণ বা বিকর্ষণ ক্ষমতা তত বেশি কার্যকর হবে। আর যে চুম্বকের ক্ষেত্রে চুম্বক বলরেখার সংখ্যা যত কম, তার ক্ষেত্রে সেই ক্ষমতাটা তত কম হবে। এতদূর পর্যন্ত আমরা পড়েছিলাম। আশা করি প্রত্যেকে রিভিশন দিয়েছো, কারণ আজকের সেশন কিন্তু তার পরের থেকে স্টার্ট হবে। তো এবার ব্যাপারটাকে ধ্যান দিয়ে শুনবে, খুব ভালো মতো শুনবে ভাই। তো আমরা চুম্বক বলরেখা নিয়ে পড়েছিলাম এর আগের দিন, চুম্বক বলরেখা নিয়ে পড়েছিলাম। তো আমি তোমাদের বলেছিলাম চুম্বক বলরেখা কোন দিক থেকে কোন দিকে যায় বলো, কোন মেরু থেকে কোন মেরুর দিকে যায় বলো। এর আগের দিন কিন্তু আমি বলেছিলাম। কেউ আমাকে বলতে পারবে চুম্বক বলরেখা কোন মেরু থেকে কোন মেরুর দিকে যায়? চুম্বক বলরেখা অলওয়েজ নর্থ পোল থেকে কোন পোলের দিকে যাবে? চুম্বক বলরেখা নর্থ পোল থেকে অলওয়েজ সাউথ পোলের দিকে যাবে, তাই কি না? নর্থ পোল থেকে অলওয়েজ কোন দিকে যাবে? সাউথ পোলের দিকে কিন্তু যাবে চুম্বক বলরেখা। মনে পড়ছে সবার? তো চুম্বক বলরেখার যে ডিরেকশন, সেই ডিরেকশনটা অলওয়েজ নর্থ টু সাউথ। এটা হচ্ছে চুম্বক বলরেখার ডিরেকশন বা দিক। এবার দেখো, আমি এর আগের দিন বলেছিলাম কোন একটা চুম্বককে ব্রেক তুমি যতই করো, সেক্ষেত্রে উত্তর মেরু দক্ষিণ মেরুকে আলাদা করা কখনোই পসিবল নয়। তো যাই হোক, আমি বলছি এইটা চুম্বকের উত্তর মেরু, এটা চুম্বকের হচ্ছে দক্ষিণ মেরু, রাইট? এটা উত্তর মেরু বললাম, এটা দক্ষিণ মেরু। তাহলে চুম্বক বলরেখাগুলো কোথায় যাবে? এই দিক থেকে এইখানে যাবে, এদিকে যাবে। চুম্বক বলরেখাগুলো এই দিক থেকে এদিকে যাবে। এই যে ডিরেকশনটা, এই ডিরেকশনটা কার দিক? চুম্বক বলরেখার দিক। কোন দিক থেকে কোন দিক? উত্তর থেকে দক্ষিণ। এই চুম্বক বলরেখার দিককেই আমরা বলবো চুম্বক ক্ষেত্রের দিক। কার দিক বলবো? চুম্বক ক্ষেত্রের দিক। ধ্যান দিয়ে শোনো, খুব ইম্পর্টেন্ট কথা বলছি, চুম্বক ক্ষেত্রের দিক। তাহলে চুম্বক ক্ষেত্রের দিক বলতে কি বোঝাচ্ছে? চুম্বক ক্ষেত্রের দিক বলতে বোঝাচ্ছে চুম্বক বলরেখার দিক। চুম্বক ক্ষেত্রের দিক বলতে কি বোঝাচ্ছে? চুম্বক ক্ষেত্রের দিক বোঝাচ্ছে চুম্বক বলরেখার দিক। অর্থাৎ চুম্বক বলরেখা অলওয়েজ নর্থ থেকে সাউথের দিকে যায়। নর্থ থেকে সাউথের দিকে যাওয়ার সময় যে যে ডিরেকশনটা, সেই ডিরেকশনটা হচ্ছে চুম্বক ক্ষেত্রেরও দিক। ঠিক, এটা আমরা বুঝলাম। এবার ব্যাপারটা হচ্ছে এরকম যে এটা না হয় আমরা চুম্বকের ক্ষেত্রে বুঝে গেলাম, কিন্তু আমাদের কাজ তো এখানে চুম্বক নিয়ে নয়, আমাদের এখানে ফাংশন কোন একটা পরিবাহী তার নিয়ে, কোন একটা তার নিয়ে এখানে ফাংশন, তাই না? একটা পরিবাহী নিয়ে আমাদের এখানে কাজ। তো আমি বলছি এই পরিবাহীর ক্ষেত্রে কারেন্ট কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে? এই পরিবাহীর ক্ষেত্রে কারেন্ট যাচ্ছে এদিক থেকে এদিকে। তো কারেন্ট আমি এদিক থেকে এদিকে পাঠাচ্ছি। তো কারেন্ট পাঠালে তার চারপাশে কি তৈরি হবে? চুম্বক ক্ষেত্রের তৈরি হবে। এবার চুম্বক ক্ষেত্রের তৈরি হওয়া মানে কি?
চুম্বক বলরেখা থাকবে। ধ্যান দিয়ে শোনো, চুম্বক ক্ষেত্র তৈরি হওয়া মানে কি, এক কথায় বলতে যাচ্ছে চুম্বক বলরেখা থাকবে। তাহলে টার্মগুলা কি হলো? টার্মগুলো এরকম হলো, কোনো পরিবাহীর মধ্য দিয়ে যখন কারেন্ট ফ্লো হবে, যখন পরিবাহীর মধ্য দিয়ে যখন কারেন্ট ফ্লো হবে, তো তার চারপাশে কি তৈরি হবে? তার চারপাশে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। এবার ম্যাগনেটিক ফিল্ড মানে আর কিছুই না, চুম্বক বলরেখা তৈরি হবে। চুম্বক বলরেখা তৈরি হবে। চুম্বক বলরেখা থাকবেই মানে তো ম্যাগনেটিক ফিল্ড তৈরি হলো, তাই না? এবার চুম্বক বলরেখা যদি থাকে তাহলে চুম্বক বলরেখার একটা ডিরেকশন থাকবে। সেই ডিরেকশনটা কোন দিকে হবে? নর্থ থেকে সাউথের দিকে হবে। বাট নর্থ থেকে সাউথের দিকে যে হবে, এই বিষয়টা আমরা পার্টিকুলার ম্যাগনেটের ক্ষেত্রে বলতে পারবো। কেন বলো তো? ম্যাগনেটের ক্ষেত্রে আমরা নর্থ পোল সাউথ পোল ক্ষেত্রে দেখতে পাই বা ডিনোট করা থাকে যে কোনো একটা ম্যাগনেট আছে, ধরো এই একটা চুম্বক আছে, তার ক্ষেত্রে কিন্তু এই দিকটাতে নর্থ পোল তাই এন লেখা থাকে, এটা সাউথ পোল তাই এস লেখা থাকে। তো এই ক্ষেত্রে আমরা দেখে বলতে পারবো যে এই দিক থেকে এদিকে চুম্বক বলরেখা যাচ্ছে। বাট এখানে যখন চুম্বক বলরেখা তৈরি হবে, তখন আমি কি করে বুঝবো কোনটা নর্থ পোল কোনটা সাউথ পোল, কোন দিকে নর্থ পোল তৈরি হয়েছে কোন দিকে সাউথ পোল তৈরি হয়েছে? তো তার থেকে প্রশ্ন জাগলো মনের মধ্যে, যদি কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হয়, সেক্ষেত্রে চুম্বক ক্ষেত্র তৈরি হবে। চুম্বক ক্ষেত্র তৈরি হবে মানে চুম্বক বলরেখা তৈরি হবে। এখন প্রশ্ন হচ্ছে এই চুম্বক বলরেখাগুলোর দিক কোন দিকে হবে, এই যে প্রশ্ন আসলো। তো ধ্যান দিয়ে দেখো, সেটা বোঝার জন্য একটা এই ছবিটাকে খুব গুরুত্ব দিয়ে দেখা খুব ইম্পর্টেন্ট। এই ছবিটার উপরে কিন্তু বেস করে বিষয়টা হবে। তো এই ছবিটাকে দেখো, তোমরা এখানে যেটা জিনিসকে খুব ভালো মতো অবজার্ভ করবে, সেটা এরকম যে এই হচ্ছে পরিবাহী, এই হচ্ছে পরিবাহী, এই হচ্ছে পরিবাহী, এর মধ্য দিয়ে কারেন্টে যাচ্ছে। তো ডিরেকশনটাও দেখানো হয়েছে, এই দিক থেকে এইদিকে কারেন্টে যাচ্ছে, রাইট? এবার এই পরিবাহীটাকে কোনো একজন ব্যক্তি যদি তার রাইট হ্যান্ডে, রাইট হ্যান্ড মানে ডান হাত, ডান হাত অবশ্যই ডান হাত দিয়ে ধরতে লাগবে, ডান হাত, ডান হাতে ওই পরিবাহীটাকে এইভাবে মুষ্টি করে ধরে, এইভাবে মুষ্টি করে ধরে রাখে, তবে হ্যাঁ, তার বুড়ো আঙ্গুলটা কোন দিকে থাকবে? তার বুড়ো আঙ্গুলটা সেই দিকটাতে থাকবে যেদিকে কারেন্টটা যাচ্ছে। তার বুড়ো আঙ্গুলটা কোন দিকে থাকবে? যেদিকে কারেন্টে যাচ্ছে তার বুড়ো আঙ্গুলকে কিন্তু সেদিকে রাখতে লাগবে। কারেন্টে যেদিকে যাচ্ছে তার বুড়ো আঙ্গুলকে সেই দিকে রাখতে লাগবে। ব্যাপারটা এরকম। তো ব্যাপারটা যদি এরকম হতো, কারেন্ট উপর থেকে নিচের দিকে যেত, কারেন্টকে উপর থেকে নিচের দিকে পাঠানো হতো, সেক্ষেত্রে বুড়ো আঙ্গুলটা কিন্তু নিচের দিকে রাখতে লাগতো। তো যাই হোক, বুড়ো আঙ্গুলকে কোন দিকে রাখবে? বুড়ো আঙ্গুল থাকবে তড়িৎ প্রবাহের দিকে, তড়িৎ প্রবাহের দিকে, কারেন্ট যেদিকে যাবে সেই দিকে বুড়ো আঙ্গুলটাকে রাখতে লাগবে। তো কারেন্ট যাচ্ছে উপর থেকে নিচ থেকে উপরের দিকে, তার জন্য বুড়ো আঙ্গুলটাকে দেখো উপরের দিকে রাখা হয়েছে এরকম করে। ক্লিয়ার হলো? এই অবস্থায় বাকি আঙ্গুলগুলো কোন দিকে মুড়ে গেল? এইদিকে মুড়ে গেল না? তো এই অবস্থায় বাকি আঙ্গুলগুলো যেদিকে মুড়ে যাবে, চুম্বক বলরেখার দিক ঠিক সেই দিকে হবে। অর্থাৎ চুম্বক বলরেখাগুলো কোন দিকে ঘুরবে? এইদিকে ঘুরবে। ব্যাপারটাকে বুঝতে পারলে? আমি আরেকটা শীট নিয়ে বোঝাচ্ছি, বিষয়টাকে ভালো করে বোঝার চেষ্টা করো আরেকবার, কারণ এটার উপর বেস করে পরবর্তীকালে কোশ্চেন তোমরা কিন্তু করবে। ইনসার্ট এ পেজ আফটার মানে পরে, ঠিক। ধরো এই একটা পরিবাহী আমি বললাম, এর মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে এই দিক থেকে এইদিকে। এবার কোনো একজন ব্যক্তি তার বুড়ো আঙ্গুলটাকে উপরের দিকে রাখবে, সেই অবস্থায় যদি ধরে তাহলে বাকি আঙ্গুলগুলো এইদিকে বেন্ড হবে কি না? বাকি আঙ্গুলগুলো এইদিকে বেন্ড হবে। তো সেক্ষেত্রে বলা হচ্ছে এই পরিবাহীটার চারপাশে যে চুম্বক বলরেখাগুলি তৈরি হবে, সেই বলরেখাগুলোও তাই হবে, এই দিক থেকে এইদিকে ঘুরবে। যে চুম্বক বলরেখাগুলি তার যে অভিমুখটা হবে, তাদের অভিমুখও এই দিক থেকে এদিকে হবে। বুঝতে পেরেছো? অর্থাৎ চৌম্বক বলরেখার অভিমুখ নির্দেশ করার জন্য এই যে রুলটা, এই যে নিয়মটা, এই নিয়মটাই হচ্ছে ফ্লেমিংয়ের মুষ্টিমেয় নিয়ম। ফ্লেমিংয়ের মুষ্টিমেয় নিয়ম বা রাইট হ্যান্ড থাম্ব রুল। রাইট হ্যান্ড থাম্ব রুল। দেখো রাইট হ্যান্ড থাম্ব রুল বোঝা গেছে কিনা? রাইট হ্যান্ড থাম্ব রুল প্রত্যেকে বুঝতে পেরেছো? যে কারেন্ট কোন দিকে যাবে, তো সেক্ষেত্রে বুড়ো আঙ্গুলকে কোন দিকে রাখতে লাগবে, বাকি আঙ্গুলগুলো যেদিকে মুড়ে যাবে সেই দিকটাতে কি থাকবে, সেই ডিরেকশন অনুযায়ী কি চলবে, সেই ডিরেকশনেই চুম্বক বলরেখাগুলি সেই অনুযায়ী ঘুরবে বা সেই দিকেই থাকবে। অর্থাৎ চুম্বক বলরেখাগুলোর অভিমুখ সেই দিকেই হবে। দেখো প্রত্যেকের কাছে ক্লিয়ার হয়েছে বিষয়টা, নাকি বোঝা যায়নি বলো? এটা না বুঝতে পারলে পরের জিনিস কিন্তু বুঝতে পারবে না, আমাকে আগে ক্লিয়ার করো।
সবাই বুঝতে পেরেছো নাকি কোথাও ডাউট আছে? রেসপন্স করা আবশ্যক, রেসপন্স না করলে আমি ঠিক বুঝতে পারবো না, কারণ পরে এগিয়ে গিয়ে পিছনের দিকে বিষয়কে আলোচনা করা পসিবল হবে না। বুঝতে পারলে বলো হ্যাঁ বুঝতে পেরেছি, আর যদি না বুঝতে পারো তাহলে বলো দাদা বুঝতে পারিনি, আবার বলো। বাট আমি কিন্তু আমার ফ্লোতে চললে চলবে না, আমি তোমাদের ফ্লো অনুযায়ী চলছি। বলো প্রত্যেকে কি বোঝাতে পেরেছি নাকি বোঝো নাই? হ্যাঁ দাদা। এই বাকিরা বুঝতে পেরেছো যারা ক্লাস করছো? বাকিদের কোনো সমস্যা? হ্যাঁ। হ্যাঁ, তো সেটা রেসপন্স করবে ভাই, কেন কি আমি সামনে এগিয়ে গেলে আর ব্যাক করতে পারবো না, তখন বোঝানো অসম্ভব হয়ে যাবে আমার এটা। কারণ বুঝতে পারছো যে এর আগের দিনের আলোচনার উপর আজকের আলোচনা হচ্ছে, এই পার্টির উপর পরের আলোচনা আসবে। তো যাই হোক আমরা করি, সামনে এগোই। তো এবার এবার ধ্যান দিয়ে দেখো, ওটা আমরা রাইট হ্যান্ড থাম্ব রুল পড়লাম, থাম্ব রুল ছিল ওটা, কারণ আঙ্গুল থাম্ব। এবার আমরা যেটা পড়বো সেটা এরকম, ধ্যান দিয়ে শুনবে। চলো এটাকে দেখো, খুব ভালো মতো দেখবে। এই যে ভাই, এইটা দেখানো হয়েছে এখানে ম্যাগনেট, এইটা একটা দেখানো হয়েছে ম্যাগনেট, এইটা একটা ম্যাগনেট দেখানো হয়েছে, এই একটা ম্যাগনেট, ভাই এখানে একটা ম্যাগনেট নেওয়া হয়েছে। তো দুটা ম্যাগনেট, দুটাই বার ম্যাগনেট নেওয়া হয়েছে, দুটা চুম্বক নেওয়া হয়েছে। এই চুম্বকের ক্ষেত্রে এটা হচ্ছে নর্থ পোল, এটা হচ্ছে সাউথ পোল। এই চুম্বকের ক্ষেত্রে এটা নর্থ পোল, এটা সাউথ পোল। ধ্যান দিয়ে যদি তোমরা লক্ষ্য করো তাহলে দেখতে পাবে কাছাকাছি কোন পোলকে নেওয়া হয়েছে। কাছাকাছি এটা নর্থ পোলকে নেওয়া হয়েছে, অর্থাৎ উত্তর মেরুকে নেওয়া হয়েছে। কাছাকাছি এটা দক্ষিণ মেরুকে নেওয়া হয়েছে, সাউথ পোলকে নেওয়া হয়েছে। এটা উত্তর মেরু, আর এটা নেওয়া হয়েছে কিন্তু দক্ষিণ মেরু। ঠিক আছে, এটা উত্তর মেরু, এটা নেওয়া হচ্ছে দক্ষিণ মেরু। এবার বলো তো, তার মানে এখানে চুম্বক বলরেখাগুলি কোথা থেকে কোথায় যাবে, কোন দিক থেকে কোন দিকে যাবে বলো? আমি বলেছিলাম চুম্বক বলরেখার ডিরেকশন অলওয়েজ, অলওয়েজ কোন দিক থেকে কোন দিকে হয়? অলওয়েজ নর্থ টু সাউথের দিকে হয়। তাহলে বলো চুম্বক বলরেখাগুলো কোন দিকে যাবে? এই দিক থেকে এদিকে যাবে না? এখানে যে চুম্বক বলরেখাগুলো থাকবে এইদিকে যাবে কি যাবে না বলো? এইদিকে যাবে। এবার প্রশ্ন হচ্ছে দাদা এগুলাই কি চুম্বক বলরেখা তৈরি হবে শুধুমাত্র? উত্তর হচ্ছে না। ব্যাপারটাকে ক্লিয়ার করে বলে দিই, ধ্যান দিয়ে শোনো, খুব ভালো মতো শিখবে। দেখো এই চ্যাপ্টারের কোশ্চেন কিন্তু যথেষ্টই সহজ, প্রত্যেকটা প্রশ্নের উত্তর করা যায়, বাট প্রত্যেকটা প্রশ্ন কিন্তু কনসেপচুয়াল। কেউ যদি ভাবে যে না আমি বিষয়কে বুঝবো না অথচ প্রশ্নের উত্তর করতে পারবো, তাহলে অসম্ভব তার পক্ষে প্রশ্নের উত্তর করা, এটা আমি এতটুকু বলতে পারি। তো নর্থ সাউথ, এটা আরেকটা চুম্বক নেওয়া হলো, এটা হচ্ছে নর্থ সাউথ। তো এক্ষেত্রে দেখো নর্থের থেকে উৎপন্ন হবে, সাউথের দিকে অবশ্যই যাবে চুম্বক বলরেখা। নর্থের থেকে উৎপন্ন হবে, সাউথের দিকে অবশ্যই যাবে। এখানেও নর্থে উৎপন্ন হবে, সাউথের দিকে অবশ্যই যাবে। নর্থে উৎপন্ন হবে, সাউথের দিকে অবশ্যই যাবে। এইরকম তো চুম্বক বলরেখা থাকবেই। এছাড়াও যেহেতু এখানে দুটা চুম্বক নিয়েছি, এই দুটা চুম্বকের মাঝখানেও চুম্বক বলরেখার আমরা ডিরেকশন দেখতে পাবো। কিরকম? এই যে নর্থ, যেহেতু সাউথ, তাহলে চুম্বক বলরেখা কিন্তু এখান থেকে এখানেও আসবে। চৌম্বক বলরেখা কিন্তু এখান থেকে এখানেও আসবে, বুঝতে পেরেছো? এখান থেকে এখানেও আসবে। তো আমরা পার্টিকুলার পার্টিকুলার এই চুম্বক বলরেখাগুলাকেই দেখাচ্ছি। কোনগুলাকে দেখাচ্ছি? আমরা পার্টিকুলার এখানে চিত্রের মধ্যে, আমরা পার্টিকুলার চিত্রের মধ্যে আমরা এই চুম্বক বলরেখাগুলাকেই দেখাচ্ছি। তার মানে এই নয় শুধু এখানে চুম্বক বলরেখা আছে, বাকি বাকি পোর্শনের মধ্যে চুম্বক বলরেখা নেই, এরকম কিন্তু ভাবনা চিন্তা করা যাবে না। বাকি পোর্শনের মধ্যেও কি রয়েছে? বাকি পোর্শনের মধ্যে কিন্তু চুম্বক বলরেখা রয়েছে। তো যাই হোক, এটাকে ফ্রেশভাবে যদি আমরা বলি ব্যাপারটাকে কীরকম দাঁড়াবে? ফ্রেশভাবে যদি আমি করি, এই হচ্ছে একটা দ্বন্দ্ব চুম্বক, ধ্যান দিয়ে শোনো। তার এটা হচ্ছে নর্থ পোল, এটা হচ্ছে সাউথ পোল। আরেকটা আমি দ্বন্দ্ব চুম্বক নিয়েছি, এটা হচ্ছে এখানে নর্থ পোল, এটা হচ্ছে সাউথ পোল। তো নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে চুম্বক বলরেখা যাবে, তাহলে চুম্বক বলরেখা এখান থেকে এদিকে যাচ্ছে। চুম্বক বলরেখা এখান থেকে এইদিকে যাচ্ছে। চুম্বক বলরেখা নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে যাচ্ছে। তো এই যে চুম্বক বলরেখার দিককে আমি একটু আগে কি বললাম? চুম্বক বলরেখার দিককে একটু আগে আমি বললাম চুম্বক ক্ষেত্রের দিক। তার মানে চুম্বক ক্ষেত্রের দিকটা কোন দিক থেকে কোন দিকে? চুম্বক ক্ষেত্রের দিকটা এই দিক থেকে এদিকে কিন্তু। চুম্বক ক্ষেত্রের দিকটা কিন্তু এই দিক থেকে এদিকে, ভালো করে বোঝো। এটা কার দিক? এটা হচ্ছে চুম্বক ক্ষেত্রের দিক। চুম্বক ক্ষেত্রের দিক, চুম্বক ক্ষেত্রের দিক। ঠিক আছে, চুম্বক ক্ষেত্রের দিক কিন্তু এটা।
এবার এবার এক কাজ যদি করি, আমি কারেন্ট পাঠাচ্ছি, কারেন্ট পাঠাচ্ছি কোন দিক থেকে কোন দিকে? আমি কারেন্ট পাঠাচ্ছি এখানে, এখানে আমি একটা কি নিলাম, পরিবাহী নিলাম। বুঝতে পারছো পরিবাহীটা কেমন করে নিচ্ছি? মনে রাখবে পরিবাহীটা এমন করে নিচ্ছি, পরিবাহীটা এমন করে নিচ্ছি, পরিবাহীটা এমন করে নিচ্ছি যাতে যাতে এই পরিবাহী এর যে অভিমুখ, অর্থাৎ পরিবাহীর যে অভিমুখ, অর্থাৎ কারেন্ট যদি এই দিক থেকে এদিকে পাঠাই, তাহলে পরিবাহীর তড়িতের অভিমুখটা এই দিক থেকে এদিকে হচ্ছে না, তার তড়িতের অভিমুখ এদিক থেকে এদিকে, আর চুম্বক ক্ষেত্রের অভিমুখ এদিক থেকে এদিকে। এই পরিবাহীর তড়িতের অভিমুখ আর চুম্বক ক্ষেত্রের অভিমুখের মধ্যে এই যে অ্যাঙ্গেলটা তৈরি হবে, এই অ্যাঙ্গেলটা হবে 90 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি হবে? এই অ্যাঙ্গেলটা হবে 90 ডিগ্রি। তো এটা 2D ডায়াগ্রামে তো সেইভাবে বোঝানো পসিবল নয়, কারণ এখানে তোমার মনে হবে দাদা এটা কোথা থেকে 90 ডিগ্রি, বাট তোমাকে ইমাজিন করতে লাগবে এইটা হচ্ছে 90 ডিগ্রি। তো দেখো এখানে ধ্যান দিয়ে, তাহলে এই যে পরিবাহীটা গেছে, এই যে পরিবাহীটা এখানে আমরা ড্র করেছি, এই পরিবাহীটা, এই পরিবাহীর সাথে এই চুম্বক ক্ষেত্র কত ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে বলো? 90 ডিগ্রি। এটা প্রথমে সবাই ভাবতে পারছো কিনা আগে বলো। পরিবাহীর সাথে এই চুম্বক ক্ষেত্র কত ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে? 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে। এটা সবার কাছে ক্লিয়ার হয়েছে কিনা বলো? বুঝতে পেরেছো? পরিবাহীর সাথে চুম্বক ক্ষেত্র 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে। এখানে অ্যাঙ্গেলের দিক আরবার প্রত্যেকে বুঝতে পেরেছো? বলো আমাকে একবার শুধু ইনফর্ম করো, আমি পরের পার্টটা আলোচনা করছি। তাহলে চুম্বক ক্ষেত্রের সাথে পরিবাহী 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে, এটা ক্লিয়ার হয়েছে কিনা বলো? ঠিক আছে, হ্যাঁ দাদা। হ্যাঁ বলো। কিছু বললে কেউ একজন, অন্য কিছু বললে? কিছু বললে তুমি? রাখি সম্ভবত কিছু না দাদা, বললাম আচ্ছা ঠিক। তাহলে আমি তোমাদের বারবার জিজ্ঞাসা করছি কেন, তোমাদের আমি অ্যাকচুয়ালি বিরক্ত হয় না, কারণ এই বিষয়টা কি বলতো, সায়েন্সের পার্ট তো, আর এটা মানে বোঝানোটা যথেষ্ট টাফের, আর না বুঝলে না প্রশ্নের উত্তর করতে পারবে না, তাই আমি বারবার তোমাদের বলছি। অন্যান্য পার্টে এতবার বলবো না, সেটা নিয়ে চাপ নাই। তো দেখো এখানে যে অ্যাঙ্গেলটা হয়ে যাচ্ছে, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। এবার কি করলাম, এর মধ্য দিয়ে কারেন্ট পাঠানো শুরু করলাম, এই পরিবাহীর মধ্য দিয়ে কারেন্ট পাঠানো শুরু করলাম। তৎক্ষণাৎ না একটা অদ্ভুত বিষয় তোমরা দেখতে পাবে। অদ্ভুত বিষয় দাদা, কি অদ্ভুত বিষয়? তৎক্ষণাৎ একটা অদ্ভুত বিষয় তোমরা যেটা দেখতে পাবে, এই যে পরিবাহীটা না, এটা এটা না উপর দিকে উপর দিকে উঠে আসার চেষ্টা করবে। মানে পরিবাহীটা এরকম আছে তো, ধ্যান দিয়ে দেখো, এখানে আমি দেখাই, বড় করে দেখাই, বুঝতে পারবে তাহলে। এই পরিবাহীটার টেন্ডেন্সি কী থাকবে বলো তো? এই পরিবাহীটার টেন্ডেন্সি এখানে থাকার টেন্ডেন্সি থাকবে না, কিন্তু এর টেন্ডেন্সি থাকবে উপরে সরে আসার, উপরে সরে আসবে। আরও টেন্ডেন্সি থাকলে উপরের দিকে সরে আসতে চাইবে, বুঝতে পারছো? লাফাবে উপর দিকে, এই পরিবাহীটা উপর দিকে লাফাতে চাইবে, উপর দিকে লাফাবে, উপর দিকে দৌড়াতে চাইবে। এই কেসটা কিন্তু দেখা যায়, এই কেসটা দেখা যায়, পরিবাহীটা উপর দিকে যেতে চাবে, এইরকম একটা কেস দেখতে পাওয়া যায়। তার মানে কেসটা কি হলো, কোথা থেকে কোথায় 90 ডিগ্রিতে নিলাম? আমি আবারও বলছি, এটা হচ্ছে চৌম্বক ক্ষেত্রের দিক, তার সাথে এটা হচ্ছে পরিবাহীর দিক, এদের মধ্যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল রেখেছি। এই অবস্থায় পরিবাহীর মধ্য দিয়ে কারেন্ট পাঠানো শুরু করেছি। এই যে এই যে পরিবাহীটা, এই পরিবাহীটা মানে যে যে পজিশনে রেখেছে সেই পজিশনে থাকবে না, সে তার পজিশনটাকে চেঞ্জ করবে, সে তার জায়গাটাকে চেঞ্জ করবে। জায়গাটাকে চেঞ্জ করে কোন দিকে যাওয়ার চেষ্টা করবে? উপর দিকে লাফানোর চেষ্টা করবে, এই দিকে উপর দিকে লাফাবে। তাহলে বলো তো এই তিনটার মধ্যবর্তী কোণ তাহলে কত হচ্ছে? এক তো একটা কোণ তো তোমরা বুঝতে পারলে, এই কোণটা আর এই কোণটা 90 ডিগ্রি, আর আর এইটা সোজাসুজি উপরের দিকে লাফানোর চেষ্টা করছে, অর্থাৎ উপর দিকে এইরকম যেতে যাচ্ছে। তাহলে তিনটার মধ্যে অ্যাঙ্গেল কত ডিগ্রি বলো? এই তিনটার মধ্যে অ্যাঙ্গেল কত? এইটার সাথে এটা 90, এটার সাথে এটা না, তাহলে উপরের এইটার সাথে এইটার অ্যাঙ্গেল কত? বাকি দুইটার অ্যাঙ্গেল কত? এরা 90 করে আছে না, এরা 90 করে আছে। ব্যাপারটা কি বুঝতে পারলে আমি কি বলছি? 90 করে আছে। তো এক্ষেত্রে আমরা কি করলাম, এক্ষেত্রে দেখো তোমরা ধ্যান দিয়ে শোনো, এইটা হচ্ছে চুম্বক ক্ষেত্রের দিক, চুম্বক ক্ষেত্রের দিক, এটা হচ্ছে পরিবাহীর দিক। তার জন্য এখানে একটা এখানে মানে একটা অদৃশ্য বলের তৈরি হচ্ছে, অদৃশ্য ফোর্সের তৈরি হচ্ছে। যে ফোর্সটা কোন দিকে কাজ করছে?
যে ফোর্সটা নিচের থেকে উপরের দিকে কাজ করছে। তো সেটা বোঝানোর জন্য ফ্লেমিং কি করেছে, এটা তো আমরা দেখলাম। তো সেটা বোঝানোর জন্য ফ্লেমিং কি করেছে, এই বিষয়টা মনে রাখার জন্য একটা সিস্টেম বানিয়েছে, একটা রুল বানিয়েছে। সেই রুলটাকে তোমাদের এখানে লক্ষ্য করতে লাগবে। রুলটা কি বানানো হয়েছে? রুলটা এরকম বানিয়েছে যে তুমি যদি তোমার ডান হাতের, এটা কিন্তু ডান হাত, রাইট হ্যান্ড, এটা হচ্ছে ডান হাত। তুমি যদি তোমার ডান হাত, তুমি যদি তোমার ডান হাত রাইট হ্যান্ড, সেই রাইট হ্যান্ডের ৩টা আঙ্গুল, একটা হচ্ছে এটাকে বুড়ো আঙ্গুল বলা হয়, এটা বুড়ো আঙ্গুল, এটাকে বলা হয় তর্জনী, এটাকে বলা হয় তর্জনী। তর্জনী, যে আঙ্গুল দেখিয়ে মানুষকে আমরা গরম দেখাই, রাগ দেখাই, এটা হচ্ছে তর্জনী। আর এটার নাম হচ্ছে মধ্যমা, এটা হচ্ছে মধ্যমা। এই ৩টা আঙ্গুলকে যদি একটা আরেকটার সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখো, কোন পজিশনে রেখেছে বুঝতে পারছো? এটার সাথে এটা কত ডিগ্রি আছে? 90 ডিগ্রি। আর এই আঙ্গুলটা কিন্তু সামনের দিকে চলে আসছে, মধ্যমাটা কিন্তু সামনের দিকে রাখা হয়েছে। তো এই আঙ্গুলটার সাথে এই আঙ্গুলটার 90 ডিগ্রি কোণ, আবার এইটার সাথে এটা কত ডিগ্রি কোণ? 90 ডিগ্রি কোণ। আবার এই আঙ্গুলটার সাথে প্রত্যেকটা আঙ্গুল, একটা আঙ্গুল আরেকটা আঙ্গুলের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে? 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। এই অবস্থায়, এই অবস্থায় যদি কেসটা এরকম হয় যে তোমার তর্জনী যেটা আছে সেটা কিন্তু চুম্বক ক্ষেত্রের দিক নির্দেশ করে, অর্থাৎ তর্জনী এটা যদি চুম্বক ক্ষেত্রের দিক নির্দেশ করে, এটা যদি চুম্বক ক্ষেত্রের দিক নির্দেশ করে, প্লাস পরি আর মধ্যমা যদি পরিবাহীর অভিমুখের দিক নির্দেশ করে, মধ্যমা যদি পরিবাহীর অভিমুখের দিক নির্দেশ করে, পরিবাহীর অভিমুখের দিক নির্দেশ করে, তাহলে সেই পরিবাহীটা কোন দিকে লাফানোর চেষ্টা করবে? সেই পরিবাহীটা লাফানোর চেষ্টা করবে উপর দিকে, তাই না? উপর দিকে সরে যাওয়ার চেষ্টা করবে। অর্থাৎ সেক্ষেত্রে একটা অদৃশ্য বলের তৈরি হবে, একটা ফোর্স কাজ করবে। সেই ফোর্সটা কোন দিকে কাজ করবে? সেই ফোর্সটা কিন্তু কাজ করবে নিচের থেকে উপরের দিকে। অর্থাৎ সেই ফোর্সটা কাজ করবে কোন আঙুলের দিকে? বুড়ো আঙুলের দিকে। তাহলে এক ধরনের ফোর্স কাজ করবে, এটা হবে ডিরেকশন অফ ফোর্স। এই রুলটাই কে দিল? এই রুলটাই দিল হচ্ছে বিজ্ঞানী ফ্লেমিংস, আর এটা হচ্ছে ফ্লেমিং এর ডান হস্ত নিয়ম। প্রশ্ন হচ্ছে এই রুল জেনে আমরা লাভ কি? এটার প্রশ্ন অনেকের তৈরি হয়ে গেছে। এটা রুল কেন জানলাম সেটা আমাদের পরে কাজে লাগবে। আপাতত বুঝতে পেরেছো কিনা দেখো, তোমরা বলো যে ৩টা আঙ্গুল কোন দিকে কোনটা নেব, কোনটা কোন দিকটাকে নির্দেশ করবে, আর সেক্ষেত্রে পরিবাহীটা কোন দিকে লাফানোর চেষ্টা করবে। প্রত্যেকে বুঝতে পেরেছো কিনা আমাকে বলো। ফ্লেমিং এর রাইট হ্যান্ড রুল কি বুঝতে পেরেছো? আমাকে আগে বলো, রাইট হ্যান্ড রুল বুঝতে পেরেছো কিনা বলো। ঠিক আছে, সবার কাছে ক্লিয়ার হয়ে গেল বিষয়টা? সবার কাছে ক্লিয়ার হয়ে গেল কোনটা কোন দিক নির্দেশ করবে, কোন আঙ্গুল কোন দিক নির্দেশ করবে? সবার কাছে ক্লিয়ার হয়ে গেল বলো। হ্যাঁ। ঠিক 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 ঠিক। এবার এবার এটা মনে রাখার জন্য আমি আরেকটা ট্রিক তোমাদের দিচ্ছি, টেনশন নেওয়ার কোনো ব্যাপার নাই। এই হচ্ছে তোমার তোমার এই হচ্ছে বুড়ো আঙ্গুল, সবচেয়ে বয়স্ক ব্যক্তি। এটা কি নির্দেশ করে? ফোর্স। তো এটাকে মনে রাখবে ফাদার, এটা হচ্ছে ফাদার, সবচেয়ে বড়। তারপরে এই আঙ্গুলটা, এটা নির্দেশ করে কি? এটা নির্দেশ করে হচ্ছে চুম্বক ক্ষেত্র, ম্যাগনেটিক ডিরেকশন অফ ম্যাগনেট, তার জন্য এম, মাদার, ফাদার, এটা হচ্ছে মাদার। আর এইটার নির্দেশ কি করে? এটা নির্দেশ করে হচ্ছে কারেন্টের দিক, তার জন্য এটা কারেন্টের দিক, অর্থাৎ তড়িতের দিক, তার জন্য এটা হচ্ছে চাইল্ড। ফাদার, মাদার, চাইল্ড মনে রাখতে পারবে কিনা? ফাদার, এই আঙুলটা হচ্ছে ফাদার, এটা হচ্ছে মাদার, এইটাকে আমরা বললাম চাইল্ড। ফাদার কি নির্দেশ করে? এফ মানে হচ্ছে ফোর্স, অর্থাৎ বলের দিক নির্দেশ করবে। আর এই আঙ্গুলটা কি? এটা হচ্ছে মাদার, অর্থাৎ তর্জনী, এটা কি নির্দেশ করবে? ম্যাগনেটিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড, এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। আর এই আঙ্গুলটা হচ্ছে চাইল্ড, এই আঙ্গুলটা হচ্ছে চাইল্ড, এই আঙ্গুলটা হচ্ছে চাইল্ড। এটা কি নির্দেশ করবে? এটা নির্দেশ করবে সি ফর কারেন্ট, কারেন্ট মানে হচ্ছে তড়িতের দিক। তো আমাদের প্রশ্নের মধ্যে আসে যে ফ্লেমিং এর ডান হস্ত নিয়মে কোন আঙ্গুল কোন জিনিসটাকে নির্দেশ করে? বলতে পারবে কি পারবে না বলো।
প্রত্যেকটা আঙ্গুল কোন আঙ্গুলটা কোন দিকটাকে নির্দেশ করে বলতে পারবে? বলো। বুড়ো আঙ্গুল কিসের দিক নির্দেশ করে আমাকে বলো একবার। তারপর তর্জনী কোন কার দিক নির্দেশ করে সেটা একবার আমাকে বলো। তারপর হচ্ছে তোমার ওটাকে কি বলে, মধ্যমা। মধ্যমা কার দিক নির্দেশ করে একবার আমাকে বলো। ফর্মুলা কাজে লাগাও এবং বলো কে কার দিক নির্দেশ করে। কে কার দিক নির্দেশ করে আমাকে বলো একবার। এটা কার দিক নির্দেশ করবে বলো। বুড়ো আঙ্গুল কার দিক নির্দেশ করবে বলো। পরীক্ষায় আসে, এগুলা থেকে কোশ্চেন আসে ভাই, কোশ্চেন আসবে যে বুড়ো আঙ্গুল কার দিক নির্দেশ করবে, তর্জনী কার দিক নির্দেশ করবে, আর মধ্যমা কিসের দিক নির্দেশ করবে, সেটা তোমার কাছে পরীক্ষায় আসবে। তাহলে বলো। বুড়ো আঙ্গুল বলের দিক নির্দেশ করবে অর্থাৎ ফোর্স। তর্জনী নির্দেশ করবে হচ্ছে চুম্বক ক্ষেত্রের দিক। আর মধ্যমা নির্দেশ করবে হচ্ছে কারেন্টের দিক, তাই না? কারেন্টের দিক অর্থাৎ তড়িৎ ক্ষেত্রের দিক কিন্তু নির্দেশ করবে। এটা কোথায় কাজে লাগছে এই রুলটা আমরা পরে দেখব, কিন্তু আপাতত এই রুলটা বুঝতে পেরেছো। আর এই রুলটা এখানে লেখা আছে, ধ্যান দিয়ে দেখো। এটা হচ্ছে ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম। এটা কোন হাত ছিল, ডান হাত না বাম হাত? এই আমরা কি করলাম, রাইট হ্যান্ড রুল। ওটা লেফট হ্যান্ড ছিল। চলো এটাকে, এটা ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম কেন আমরা দিয়েছি। এটা চুম্বক ক্ষেত্রের দিক, তর্জনী, মধ্যমা তড়িৎ প্রবাহের দিক, পরিবাহীর গতির দিক, বৃদ্ধাঙ্গুলি পরিবাহীর গতির দিক। এটা এটা কোন হাত ছিল বলো। এটা না ফ্লেমিং এর কোন হাত ছিল বলো, বাম হাত না ডান হাত? এটা তো, এটা বোঝা হচ্ছে রাইট হ্যান্ড। বাম হাতটা গেল কই, রাইট হ্যান্ড থাম, বাম হাতের নিয়ম। এটা কোন হাত, এটা ডান হাত না বাম হাত বলো তো? এটা ডান হাত তো। এটা একটু গন্ডগোল হয়েছে বলের দিক জানতে। এটা বলের দিকে তো জানা যাবে। এটা না ছবিটা একটু ডিরেকশন উল্টা হয়েছে, ঠিক আছে, ঠিকই আছে, কেস ঠিক আছে। এটা লেফট হ্যান্ড রুল হবে, ফ্লেমিং এর লেফট হ্যান্ড রুল, ঠিক আছে, রুল ঠিকই আছে, বাট এই জায়গাটা লেখাটা ভুল হয়েছে। হ্যাঁ, এটা ফ্লেমিং এর লেফট হ্যান্ড রুল হবে। আর লেফট হ্যান্ড রুলও ঠিকঠাকই আছে, বাট এই এই হ্যান্ডটা লেফট হ্যান্ড হতো, এটা বাম হাত হতো, ঠিক আছে। না, বাম হাত এরকম দেখাতেই পারে না, ছবির ডিরেকশন দেখে তো আমরা বলতে পারি না এটা বাম হাত না, এটা বাম হাত হবে। হ্যাঁ, এটা লেফট হ্যান্ড রুল করে নেবা তো, রাইট হ্যান্ড না, এটা লেফট হ্যান্ড রুল করবে, লেফট হ্যান্ড। ফ্লেমিং এর লেফট হ্যান্ড রুল, এটা ফ্লেমিং এর লেফট হ্যান্ড রুল। দেখো তো, চুম্বক ক্ষেত্রের মধ্যে অবস্থিত কোনো পরিবাহীর উপর ক্রিয়াশীল বলের দিক জানতে এই নিয়ম ব্যবহার করা হয়। কার দিক জানার জন্য, বলের দিক জানার জন্য এই নিয়ম ব্যবহার করা হয়। তো এই কোশ্চেনটাই বারবার পরীক্ষায় আসছে যে পরিবাহীর উপর ক্রিয়াশীল বলের দিক জানার জন্য কার নিয়ম ব্যবহার করা হয়, কার নিয়ম অনুযায়ী পরিবাহীর উপর ক্রিয়াশীল বলের দিক নির্ণয় করা হয়। উত্তর হয়ে যাবে ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল, ফ্লেমিং এর বামহস্ত নিয়ম। আঙ্গুলগুলাকে কেমন করে রাখবো, একটা হচ্ছে বৃদ্ধাঙ্গুলি, দুই হচ্ছে তর্জনী, তিন হচ্ছে মধ্যমা। এদেরকে আমরা একটা আরেকটার পরস্পরে কি করে রাখবো, 90 ডিগ্রি কোণে রাখবো, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখবো। সেক্ষেত্রে সেক্ষেত্রে বৃদ্ধাঙ্গুলি নির্দেশ করবে, আচ্ছা এক এক করে, তর্জনী নির্দেশ করবে যে পরিবাহীর চুম্বক ক্ষেত্রের দিক, মধ্যমা নির্দেশ করবে পরিবাহীর প্রবাহের দিক, আর হচ্ছে বৃদ্ধাঙ্গুলি নির্দেশ করবে পরিবাহীটা কোন দিকে লাফানোর চেষ্টা করবে, অর্থাৎ পরিবাহীটা কোন দিকে বল প্রয়োগ করবে, অর্থাৎ ফোর্সের দিক নির্দেশ করবে। এটা হচ্ছে ফ্লেমিং এর বামহস্ত নিয়ম। শোনো ভাই, এবার এবার ভালো করে বোঝো। আচ্ছা, এখানেই বোঝাই। তো বৈদ্যুতিক মোটরে সেই কাজটা করা হয়। মোটরের নিয়মটা কিন্তু ভালো করে বোঝার চেষ্টা করবে। ধরো ভাই, যে মোটরে সেই জিনিসটা করা হয়, একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করা হয়। এবার এই ম্যাগনেটিক ফিল্ডটা কি করে তৈরি হবে বলো তো। দেখো, ব্যাপারটা হচ্ছে মোটরের মধ্যে কিন্তু তোমরা চুম্বক পাবে। মোটরের মধ্যে তোমরা কি পাবে, চুম্বক পাবে, আছে কি না বলো। তোমরা ফ্যান কোনোদিন খুলেছো, দেখবে যে ওখানে চুম্বক থাকে। স্পিকার কোনোদিন খুলেছো, দেখবে যে চুম্বক থাকে। তো ফ্যানের মধ্যে চুম্বক থাকে, অলরেডি চুম্বক ক্ষেত্র যেটা ম্যাগনেটিক ফিল্ড সেটা তৈরি করাই থাকে, অলরেডি চুম্বক ফিল্ড তৈরি করা থাকে। তো মোট কথা হচ্ছে এই চুম্বক ফিল্ডটা তৈরি করাই আছে, এই চুম্বক ফিল্ডটা তৈরি করাই আছে। এই দিক থেকে এইদিকে চুম্বক ফিল্ডটা কাজ করছে। রাইট? আচ্ছা, এইদিকে দেখাই না, তোমাদের সুবিধা হবে, নোট পোলটা এদিকে দেখাই, কারণ তোমরা ওইদিকে শিখলে তো।
তাহলে তোমাদের সুবিধা হবে, ব্যাপারটাকে ভালো করে বুঝতে পারবে এই দিক থেকে না দেখায়। ধরো এই যে চুম্বক ক্ষেত্র অলরেডি চুম্বক রেখে এইভাবে একটা ফিল্ড তৈরি করাই হয়, জাস্ট নর্থ, এটা সাউথ, বারবার তো ভুল করতেছে আমি, ধুর। এটা সাউথ, এটা নর্থ, এইদিকে এইদিকে সাউথ, এদিকে নর্থ, ভুল করলাম নাকি আবার, ও যাই হোক হোক। আচ্ছা, চুম্বক ফিল্ডটা এইদিকে কাজ করছে, ঠিক আছে। এবার তারটাকে এরকম করে রাখা হয়, ধর তারটাকে এরকম করে রাখা হলো, মানে কারেন্ট এরকম করে পাঠানো হলো, তারটাকে এরকম করে রাখা হলো মানে কারেন্ট এরকম করে পাঠানো হলো, ঠিক। রাখানোর পর যদি এর মধ্যে দিয়ে কারেন্ট পাঠানো হয়, তাহলে তারটা কোন দিকে যেতে যাবে? তাহলে এই জিনিসটা কোন দিকে যেতে যায় বলো? এইটা এই দিক দিয়ে যেতে যাবে না। বাট যদি এই জায়গাটা এখানে ফিক্সড করে রাখা হয়, এই জায়গাটা জাস্ট ফিক্সড করে রাখা হলো, তাহলে এই পার্টটা তো উপরের দিকে যেতে পারবে না। যাবে কোন পার্টটা? এই পার্টটা উপরের দিকে যাবে। বাট এই পার্টটা উপর দিকে কত দূর অবধি যাবে? কারণ এখানে তো ফিক্সড করা আছে। আলটিমেটলি পার্টটা এরকম করে আসবে কি না? আবার যেতে যাবে, যেতে পারবে না, কি হবে? এরকম করে রোটেট করবে কি না বলো? এরকম করে এটা রোটেট করতে থাকবে কি না? এরকম করে রোটেট করতে থাকবে কি না আলটিমেটলি বলো? করতে থাকবে ওই পার্টটা। এটা কি বোঝাতে পারলাম আমি তোমাদের? এটা কি বুঝতে পারলে সবাই? চুম্বক ক্ষেত্রটা এদিক থেকে স্যার আরেকবার আরেকবার বলুন। আরেকবার বলবো, রাইট রাইট ভাই, এই জায়গাটা ধ্যান দিয়ে শোনো, খুব ইম্পর্টেন্ট জায়গা বলছি। এই যে আচ্ছা দাঁড়াও, আমাদের এই উল্টাভাবে বারবার নিচ্ছি তো, এটা নর্থ, ওই জন্য তোমাদের অসুবিধা হচ্ছে। এটাকে সাউথ করে দিই। আচ্ছা, সবসময় তাহলে নর্থ থেকে সাউথে না, সাউথ থেকে নর্থের দিকে যাবে, তাই না? এটা নর্থে ঠিক ছিল, এটা নর্থ। আচ্ছা, চুম্বক ক্ষেত্রের দিকে একটু আগে কি বললাম আমি? নর্থ থেকে সাউথ বললাম না? আমি নিজেই ভুলে যাচ্ছি কেন, মাথা খারাপ হয়ে গেল। আর নর্থ থেকে সাউথের দিকে অলওয়েজ, ঠিকই ঠিকই বলছি, ঠিক ঠিক ঠিক, নর্থ থেকে সাউথের দিকে। হুম, তোমার সুবিধা হবে। এই যে নর্থ, এটা সাউথ, এটা সাউথ, এটা নর্থ, তাহলে নর্থের থেকে সাউথের দিকে যাচ্ছে ইলেকট্রিক ফিল্ড। এটা বানানোই থাকে অলরেডি, ফ্যানের মধ্যে এটা বানানোই থাকে অলরেডি, মানে এটা ইলেকট্রিক ফিল্ড বানানোই থাকে। আর এইভাবে এইভাবে রাখা হয় কোয়েলটাকে। কয়েল থাকে না, কয়েল থাকে কি না বল, আমরা কয়েল বলি কি না, যে ফ্যানের মধ্যে কয়েল আছে ব্যাপারটা, মানে ওইভাবে তো, মানে ডায়াগ্রামের সাথে যেভাবে বোঝানো সম্ভব, ওটা তো ওইভাবে বোঝানো পসিবল না। যাই হোক, আমি চেষ্টা করছি। ধরো এরকম আছে ম্যাগনেটিক ফিল্ড, এবার এইখানে ধরো এটা লাগানো আছে, এবার এর মধ্যে দিয়ে কি পাঠানো হচ্ছে? কারেন্ট পাঠানো হচ্ছে, এর মধ্যে দিয়ে কারেন্ট পাঠানো হচ্ছে, ঠিক আছে। যখন এর মধ্যে দিয়ে কারেন্ট পাঠানো হচ্ছে, যখন এর মধ্যে দিয়ে কারেন্ট পাঠানো হচ্ছে, তখন দেখো যে এইটা ম্যাগনেটিক ফিল্ড হলো, কারেন্ট তুমি এইদিকে পাঠাচ্ছ, এখানে এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। তখন এই পরিবাহীটা কোন দিকে যেতে যাবে? উপর দিকে যেতে চাইবে কিনা বলো? পরিবাহীটা উপর দিকে যেতে চাইবে কিনা? পরিবাহীটা উপর দিকে যেতে চাইবে। তো পরিবাহীটা যখন উপর দিকে যেতে চাইবে, তখন তো এটা এখানে ফিক্সড করা আছে না, তখন তো এই পরিবাহীটা এরম করে উপর দিকে যেতে পারবে না। ও কি হবে? এই জায়গাটা উপর দিকে যেতে না পারলে এটা তো এইরকম করে রোটেট করবে না, এরকম করে রোটেট করবে। এটা হচ্ছে এরকম করে রোটেট করবে। তাই রোটেট করা উচিত কিনা বলো তো? এইভাবে রোটেট করা উচিত কিনা বলো? কারণ এটা এখানে ফিক্সড আছে, আর ওখানে বল প্রযুক্ত হচ্ছে, তার জন্য এটাকে কি উপরের দিকে ঠেলে দিচ্ছে তো, বাট এখানে ফিক্সড করা থাকার জন্য এটাকে এরকম করে রোটেট করবে কি না? এভাবে রোটেট করবে, তাই তো। এখন প্রশ্ন তোমাদের মধ্যে হচ্ছে যে দাদা ইয়ে তো রোটেট করে না, তার তো রোটেট করে না, রোটেট তো করে ওই যে ফ্যানের চুম্বক, ফ্যান চুম্বক যেটার সাথে থাকে সেটা রোটেট করে, তুমি বলছো কেন এটা রোটেট করবে? অ্যাকচুয়াল ফ্লেমিং সূত্র এটাই দিয়েছে, রোটেট করার কথা কার? রোটেট করার কথা পরিবাহীর, কিন্তু পরিবাহীটা রোটেট করে না বাস্তবে। কেন? কোথায় এটার পরিবাহীটা রোটেট করার কথা ছিল, কিন্তু পরিবাহীটা তো রোটেট করছে না ভাই। কেন এরকমটা হচ্ছে? ব্যাপারটাকে ধ্যান দিয়ে শোনো আরেকটু বলি তাহলে। এবার এবার ব্যাপারটা করে দিল কি, ব্যাপারটা করে দিল এরকম যে চুম্বক ফিল্ডটা এইদিকে, ঠিক, পরিবাহীটা ভাই তোমার এইদিকে, তাহলে
রোটেট করার কথা কার? রোটেট করার কথা পরিবাহীটা, পরিবাহীটার উপর বল প্রযুক্ত হচ্ছে, ঠিক আছে? কিন্তু পরিবাহীটা রোটেট হতে পারছে না। কেন? কারণ তুমি পরিবাহীটা ধরো এখানে ফিক্সড করে রেখে দিয়েছো, এখানে ফিক্সড করে রেখে দিয়েছো, অর্থাৎ এখানে ফিক্সড করে রেখে দিয়েছো, এখানে ফিক্সড, তাহলে পরিবাহীটার উপর বল তো প্রযুক্ত হচ্ছে ভাই, এটাই এখানে প্রেশার তো দিচ্ছে, চুম্বক ক্ষেত্রের জন্য এখানে তো প্রেশার তৈরি হচ্ছে, তো তার জন্য এটা এদিকে ঘোরার তো কথা ছিল, বাট এটাকে তুমি যদি দৃঢ়ভাবে রেখে দাও তাহলে এটাকে ঘুরতে পারবে? এটা তো ঘুরতে পারবে না। কিন্তু তুমি লুজ করে কোনটাকে রেখে দিয়েছো? লুজ করে রেখে দিয়েছো এই চুম্বকটাকে, আর এই পার্টটাকে তুমি লুজ করে রেখে দিয়েছো। তাহলে বলো ভাই, একে ধাক্কা দেওয়ার চেষ্টা করে যদি একে ধাক্কা দিয়ে সরাতে না পারে, আলটিমেটলি নিজে উল্টা দিকে সরে আসবে কিনা বলো? নিজে উল্টা দিকে সরে আসবে কিনা বলো? মানে একে ধাক্কা দেওয়ার চেষ্টা করে যদি ধাক্কা দিয়ে একে সরাতে না পারে, তাহলে আলটিমেটলি তো নিজে এইদিকে সরে আসবে না। কারণ এটা কি, এটা তো নিজে ফ্রি অবস্থায় আছে না, যে জিনিসটা ফ্রি অবস্থায় আছে সেটা তো রোটেট করবে, তো আলটিমেটলি এটা কি, তো কোন দিকে সরে আসবে? সেটা নিচের দিকে সরে আসবে, আর এটা এদিকে সরতে থাকবে, তো আলটিমেটলি কি তখন চুম্বকটা এরকম করে ঘুরতে থাকবে, দেখবা? থাকবে না? তার মানে কি হয়, আমরা চুম্বকের ক্ষেত্রে এরকম দেখতে পাই, ধ্যান দিয়ে দেখো, চুম্বকের ক্ষেত্রে আমরা দেখতে পাই এই পার্টটার মধ্যে কি থাকে, আমরা চুম্বকের ক্ষেত্রে দেখতে পাই এই পার্টটা হচ্ছে চুম্বক ভাই, এই পার্টটা হচ্ছে চুম্বক, দেখবা যে ম্যাগনেটিক ফিল্ড থাকে এটা, এই পার্টটা হচ্ছে চুম্বক, গোলাকৃতি করে চুম্বক দেওয়া থাকে, এটা চুম্বক, এটা চুম্বক, অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ড তৈরি করা আছে। আর এর মধ্যে দিয়ে যখন তুমি কারেন্ট পাঠাচ্ছ তখন এটা এটা তো ফিক্সড করা থাকে, এটা তো ফিক্সড করা থাকে, তো আলটিমেটলি তখন আহ, ওটা তো ঘুরতে পারে না, মানে ফ্যানের এটা তো তোমার ফিক্সড করা আছে, একটা জায়গায় লাগানো আছে, তখন এটা না ঘুরে কি করে, এই চুম্বকটাই নিজেদের মতো ঘুরতে থাকে, মানে মোট কথা এই মেকানিজমটাই কাজে লাগে এখানে, বুঝতে পেরেছো? এই মেকানিজমটা এখানে কাজে লাগে, তো তার জন্য এটা ঘুরতে থাকে। অর্থাৎ মোটর, যত ধরনের মোটর তৈরি হয়েছে না, ফ্যান বা মোটর, যত ধরনের মোটর তৈরি হয়েছে, প্রত্যেক মোটর কিন্তু ফ্লেমিং এর লেফট হ্যান্ড রুলের উপর থেকে বেস করে তৈরি করা। যদি বিজ্ঞানী ফ্লেমিং লেফট হ্যান্ড রুল অর্থাৎ বাম হস্ত নিয়ম না তৈরি করতো, না আজকে মোটর তৈরি হতো, না গাড়ি চলতো, না ফ্যান চলতো, মানে মানে মোটর সংক্রান্ত কোনো কাজই কিন্তু হতো না, কোনো কিছুই হতো না, পসিবলও না। আর উইদাউট মোটর আজকের দুনিয়া অচল ছিল। তো এই হচ্ছে বিজ্ঞানী ফ্লেমিংয়ের লেফট হ্যান্ড রুলের কাজ। তার মানে যেখানেই কারেন্ট সেখানেই চুম্বক, যেখানেই চুম্বক সেখানেই কারেন্ট, ব্যাপারটাকে বোঝো। এই জন্য এটাকে বলা হয় ফ্লেমিংয়ের মোটরের নিয়ম। কি বলা হয়? মোটরের নিয়ম। তাহলে ফ্লেমিংয়ের কোন নিয়মকে মোটরের নিয়ম বলা হয়? লেফট হ্যান্ড রুল নাকি রাইট হ্যান্ড রুল? রাইট হ্যান্ড রুল এখনো পড়ি নাই, লেফট হ্যান্ড রুল পড়লাম। তো মোটরের নিয়ম কোনটাকে বলা হয় ভাই? ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়মকে কার নিয়ম বলা হয়? মোটরের নিয়ম বলা হয়। এটা মনে থাকবে কি থাকবে না বলো আমাকে। ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়মকে কার নিয়ম বলা হয়? ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়মকে মোটরের নিয়ম বলা হয়, এটা পরীক্ষায় আসে। আর ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম থেকে আমরা কি যে পরিবাহী কোন দিকে ফোর্স অ্যাপ্লাই করবে সেটা জানতে পারি। তার জন্য এটা মনে রাখবা, ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম থেকে আমরা ফোর্সের দিক জানতে পারি। এই দুটা, ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম থেকে ফোর্সের দিক জানতে পারি, আর ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়মকে মোটরের নিয়ম বলা হয়ে থাকে। এতদূর ক্লিয়ার হয়েছে কিনা আমাকে বলো? এতদূর পর্যন্ত সবার ক্লিয়ার বলো? ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়মকে মোটরের নিয়ম বলে, আর ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়মের সাহায্যে আমরা পরিবাহীর বলের দিক জানতে পারি। ক্লিয়ার হয়েছে? তো তোমাদের এত ডিটেলও জানার দরকার নাই, আমি ব্যাপারটাকে ভালো মতো বোঝানোর জন্য বললাম। মানে মোট কথা যতটুকু পড়াচ্ছি দ্যাটস এনাফ। তুমি বোঝো কিংবা না বোঝো, তুমি প্রশ্নের উত্তর করতে পারলেই হবে। তো দেখি এই প্রশ্নগুলোর উত্তর ফটাফট করে নাও তো। বলো এই প্রশ্নটার উত্তর কি হবে, বলো ফটাফট করো, দেখি করতে পারছো কিনা নিজেরা। বলো উত্তর, বলো ফটাফট বলো, নেক্সট ক্লাস স্টার্ট করতে লাগবে। কি হবে এটার উত্তর? এটার উত্তর কি হবে বলো? কারো? ও স্টেট হ্যাঁ, ওর স্টেট কত সালে করেছিল ভাই? 1800? 1820। 1820, রাইট। পরের প্রশ্নটার উত্তর দাও সবাই। ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মে মধ্যমা, মধ্যমা কোন দিকটাকে নির্দেশ করবে বলো? মধ্যমা কোন দিকটাকে নির্দেশ করবে? আমি একটা বললাম ফাদার মাদার চাইল্ড, ফাদার মাদার চাইল্ড। ফাদার হচ্ছে তোমার হচ্ছে বুড়ো আঙ্গুল,
মাদার হচ্ছে তোমার কি চুম্বক ক্ষেত্র। তর্জনী, আর চাইল্ড হচ্ছে তোমার মধ্যমা। তাহলে মধ্যমা কি কার দিক নির্দেশ করবে? তড়িৎ প্রবাহের দিক নির্দেশ তড়িৎ করবে। প্রবাহের। তড়িৎ প্রবাহের দিক নির্দেশ করবে। তড়িৎ প্রবাহের দিক নির্দেশ করবে। দেখো তোমাদের পরীক্ষার জন্য যতটুকু দরকার অতটুকু পড়লেই হবে। তোমাদের ওই কিভাবে কাজ করছে, তুমি তো আর সায়েন্টিস্ট হতে যাচ্ছ না, কিংবা তুমি ইঞ্জিনিয়ারিং করে ওটাকে তুমি কোনোদিন চুম্বক বানাতেও যাচ্ছ না। তোমার পরীক্ষায় পাশ করার কথা আর চাকরি করার কথা, এই হচ্ছে তোমার বক্তব্য। তার জন্য তুমি প্রশ্নের উত্তর করতে পারলে এনাফ। পরেরটা বলো, বৈদ্যুতিক মোটরে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? মোটরে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? ভাই ওখানে আমরা পাঠাচ্ছি কারেন্ট, কিন্তু ফাইনালি ওটা ঘুরছে। তার মানে ওটা কোন শক্তি হলো? যান্ত্রিক শক্তি হলো। পাঠাচ্ছি কারেন্ট, কারেন্ট পাঠাচ্ছি ফ্যানের মধ্যে, ফাইনালি ওটা কি ঘুরছে। কোন শক্তি কোন শক্তিতে কনভার্ট হচ্ছে? তড়িৎ শক্তি, তড়িৎ শক্তি কনভার্ট হচ্ছে যান্ত্রিক শক্তিতে। তড়িৎ শক্তিতে তড়িৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তিতে কনভার্ট হচ্ছে। এবার তড়িৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তিতে কনভার্ট করার কাজটা কে করেছে? বিজ্ঞানী ফ্লেমিং করেছেন, তাই না? এটা। পরের প্রশ্নের উত্তর দাও ফটাফট। তড়িৎ, এটা করানোই হয় না, ফটাফট কি উত্তর দেবে? আচ্ছা, এটা করো। এটা 6 নাম্বার করো। সরি, এটা করানো হয়নি, এটা করো। 6 নাম্বার করো। 6 নাম্বার করো। ফ্লেমিং এর বামহস্ত নিয়মটি মূলত কোন যন্ত্রের ক্ষেত্রে প্রযোজ্য? কোথায় প্রযোজ্য বললাম একটু আগে? ফ্লেমিং এর বামহস্ত নিয়ম দিয়ে কি বানানো হয়েছে? কি বানানো হয়েছে ফ্লেমিং এর বামহস্ত নিয়ম দিয়ে, বলো? ফ্লেমিং এর বামহস্ত নিয়মের সাহায্যে কি বানানো হয়েছে? কোনো উত্তর নাই? তোমরা কি বুঝতে পারছো? এটা তো বলতে পারা উচিত প্রত্যেকের। ফ্লেমিং এর বামহস্ত নিয়ম থেকে কি বানানো হয়েছে? দাদা বৈদ্যুতিক মোটর, অপশন গ। অপশন গুলো তোমরা এত লেটে লেটে আনসার দাও, এখন আমি বুঝি না। বৈদ্যুতিক মোটর, বৈদ্যুতিক মোটর বানানো হয়েছে ফ্লেমিং এর বামহস্ত নিয়ম থেকে। আচ্ছা, এটা এটা বাদ দাও। আচ্ছা, এগুলা আপাতত বাদ দাও, এগুলা করাতে লাগবে। এগুলা করানো হয়নি, হ্যাঁ? এগুলা নেক্সট নেক্সট থিওরিতে আসবে। এগুলা সব নেক্সট থিওরিতে আসবে। নেক্সট থিওরিতে এগুলো আসবে সব।